পরের দিন সকালে ভার্সিটিতে গিয়েছে সোহাইলা। সকালে নাস্তা সেরে দুজন একসাথে বেরিয়েছিল। তানভীর চলে গেছে অফিসে, আর সোহাইলা গেছে ভার্সিটিতে। দুপুর 2টার দিকে মিটিং ছিল তানভীরের। একটা আননোন নাম্বার থেকে ফোন আসছে। মিটিংটা ইম্পর্টেন্ট ছিল, তাই সে ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়েছে। পরপর ফোনে 4বার কল আসলো, ফোন রিসিভ করলো না সে। সেই নাম্বার থেকে টেক্সট আসলো, কিন্তু সেটা নজরে পড়েনি তানভীরের। আধা ঘন্টা পর মিটিং শেষে ফোনটা হাতে নিল সেই নাম্বারে কল ব্যাক করবে বলে। ফোনটা হাতে নিতেই চোখ পড়ল, মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করলো তানভীর। লেখা আছে, ভাইয়া আমি সাদমান, ফোনটা রিসিভ করেন জলদি। মেসেজটা পড়ে সঙ্গে সঙ্গে কল ব্যাক করলো তানভীর। সরি সাদি, আমি মিটিংয়ে ছিলাম। ভাইয়া, সোহা তো অ্যাক্সিডেন্ট করেছে। সোহা অ্যাক্সিডেন্ট করেছে? শুনেই যেন তানভীরের আত্মার পানি শুকিয়ে যাচ্ছে। গতকালই তো মেয়েটা বলেছে মরে যাওয়ার জন্য দোয়া করেছে। দোয়া কি তাহলে কবুল হয়ে গেল? সে তো ভুল শুনতেও পারে। শিওর হওয়ার জন্য আবারও জিজ্ঞাসা করলো, কি বলছো? সোহা 11টার দিকে অ্যাক্সিডেন্ট করেছে। কোন হসপিটালে আছে? হসপিটাল থেকে বাসায় নিয়ে এসেছি মাত্রই। কোন বাসা? আপনার বাসায়। আসছি আমি। তানভীর দৌড়াতে দৌড়াতে অফিস থেকে বের হয়ে গাড়িতে উঠল। রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, তাই আসতে খুব বেশি দেরি হয়নি। ঘরে ঢুকেই ড্রয়িং রুমে দেখল সাবা ফোনে কাঁদছে আর কথা বলছে। সাবাকে কাঁদতে দেখে তানভীরের কলিজায় ধুক করে উঠল। মেয়েটার কি অবস্থা? খুব বেশি খারাপ? সাবা, তোমার বোন কোথায়? ওপরে। দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এসেছে তানভীর। রুমে ঢুকে দেখে সোহাইলা বিছানায় হেলান দিয়ে বসে আছে। মাথায় ব্যান্ডেজ, ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে প্লাস্টার করা, পায়ের পাতার উপরে ছিলে গিয়েছে, সেখানে মলম লাগানো। সোহাইলার পাশে বসে আছে সাদমান। সোহাইলার পাশে দাঁড়িয়ে ওর মাথায় হাত রাখলো তানভীর। সাদমানকে জিজ্ঞাসা করলো, 11:30টায় অ্যাক্সিডেন্ট হয়েছে, আর তুমি আমাকে এতক্ষণে ফোন করলে? আমাকে তো ফোন করেছে 1টার দিকে। শুনেই হাসপাতালে ছুটেছি। ওকে দেখে মাথাটা হ্যাং হয়ে যাচ্ছিল। কাকে ফোন করব, কি করব না করব মাথা খারাপ হয়ে যাচ্ছিল। পরে মনে হলো আপনাকে ফোন করতে হবে। তুমি আমাকে কেন ফোন করলে না সোহাইলা? সোহাইলা কোনো উত্তর দিচ্ছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। তানভীরের কেন যেন মনে হচ্ছে সোহাইলা ইচ্ছে করে অ্যাক্সিডেন্টটা করেছে, কারণ এই মেয়ে মরার ধান্দায় আছে। অ্যাক্সিডেন্ট হলো কিভাবে তোমার? তুমি না কলেজে ছিলে? 11:30টায় তো কলেজ ছুটি হবার কথা না? তুমি কলেজ থেকে বের হয়েছো কেন? আশ্চর্য, এত জেরা করছো কেন? আমি কি সেদে সেদে অ্যাক্সিডেন্ট করেছি নাকি? আমার তো মনে হচ্ছে সেদে সেদেই করেছো। কথা না ঘুরিয়ে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। 11:30টায় কলেজের বাইরে কেন গিয়েছো? তেমন ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, তাই বের হয়ে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম। ইম্পর্টেন্ট ক্লাস ছিল না, তাহলে ভার্সিটিতে গিয়েছো কেন? তোমার এইসব জেরা কিন্তু আমার অসহ্য লাগছে। তুমি ক্ষেপে যাচ্ছ কেন? উনি তো তোমাকে খারাপ কিছু জিজ্ঞাসা করেনি। এত জেরা আমার মোটে পছন্দ না সাদি। জেরা করলো কোথায় ও? উনি তো... সাদি থামো। হ্যাঁ, আমি তোমাকে জেরাই করছি, উত্তর দাও। তানভীরের মুখ দেখে সোহাইলা দিব্যি টের পাচ্ছে তানভীর ক্ষেপে যাচ্ছে, আর উল্টাপাল্টা উত্তর না দিয়ে ঠিকঠাক ভাবে উত্তর দিতে লাগলো। আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট ছিল আজ, তাই গিয়েছিলাম। তারপর? কলেজ থেকে বের হয়ে মার্কেটে যাচ্ছিলাম। ফোনে কথা বলতে বলতে রোড ক্রস করতে যাচ্ছিলাম, তখনই উল্টো দিক থেকে একটা গাড়ি ধাক্কা দিয়ে দিল। সোহাইলার উপর তুমুল মেজাজ খারাপ হচ্ছে তানভীরেরও। এখন পুরোপুরি শিওর হয়ে গেছে কাজটা সোহাইলা ইচ্ছা করেই করেছে। নয়নকে চিৎকার করে ডাকছে সে। কিছুক্ষণ বাদে নয়ন এলো রুমে। ভাই ডাকছেন? মশলা কে পিষেছে সেটা? কে? বেলেন্ডার? না, আরেকটা যে আছে পাথরের, ওটার নাম কি ভুলে গেছিস? শিলপাটা। শিলপাটা আছে না ঘরে? হ্যাঁ আছে তো। শিলটা নিয়ে আসো। কি করবেন ভাই? আনতে বলেছি আনো, এত কথা কেন বলছো? তানভীরের ধমক খেয়ে দৌড়ে নিচে চলে গেল নয়ন। ওরা 3 ভাই বোন তানভীরের মাথায় কি চলছে সেটা বোঝার চেষ্টা করছে, কিন্তু বুঝতে পারছে না। কিছুক্ষণ বাদে শিল নিয়ে এলো নয়ন। শিলটা এক হাতে নিল, অন্য হাতে সুহাইলার মোবাইল।
ফোনটা ফ্লোরে রেখে শিল দিয়ে শেষে ফোনটা গুঁড়ো গুঁড়ো করছে তানভীর আর বলছে, নিজেকে খুব ট্যালেন্ট ভাবো তাই না? তোমার কাহিনী আমি ধরতে পারবো না ভেবেছো? ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হও তাই না? ছোটাচ্ছি তোমার ফোনে কথা বলা। আজকের পর থেকে ফোন ইউজ করা বন্ধ। শুধুমাত্র বাসার ল্যান্ড ফোন ইউজ করবা তুমি। কলেজে যাওয়াও বন্ধ। শুধুমাত্র এক্সাম টাইমে যাবা। অ্যাসাইনমেন্ট হাবিজাবি যা জমা দিতে হবে সেটা আমি ব্যবস্থা করব। আর তুমি যে আশায় বসে আছো না, সেটা মাথা থেকে ঝেড়ে ফেলো। এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে। তানভীর কথা আর কাণ্ড দুটোই যেন ওরা তিনজন হাঁ করে দেখছে। তাদের ধারণার বাহিরে ছিল তানভীরের ফোনটাকে এইভাবে গুঁড়ো গুঁড়ো করবে। সাদমানের মনে প্রশ্ন জেগেছে, কি আশায় কথা বলছেন উনি? কি চালাকি করেছে সুহাইলা? তানভীরকে কি জিজ্ঞাসা করবে? এই মুহূর্তে জিজ্ঞাসা করা কি ঠিক হবে? শেষমেশ প্রচন্ড কৌতূহলের চাপাচাপিতে জিজ্ঞাসা করেই ফেল, কি হয়েছে ভাইয়া? কিসের আশা? চালাকির কথা বলছেন? তানভীর কোনো উত্তর দিচ্ছে না, সোহাইলার দিকে ভুরু কুচকে তাকিয়ে আছে। সাদমান কতক্ষণ চুপ থেকে আবারও জিজ্ঞাসা করলো, আপনাদের ঝগড়া কি এখনো শেষ হয়নি? না না, কি বলিস? ঝগড়া তো কখনই শেষ। আমাকে এই অবস্থায় দেখেছে তো, তাই তানভীর এমন করছে। বিলিভ মি সোহাইলা, ফের যদি কখনো দেখি তুমি এই ধরনের কাজ করার আবারও চেষ্টা করেছো, আশা করি বাকিটুকু আমাকে বলতে হবে না। সাদমান ঠিকই বুঝতে পারছে, সুহাইলা যতই অস্বীকার করুক না কেন, কিছু একটা চলছে দুজনের মধ্যে। আর নয়তো তানভীর এভাবে কথা বলবে কেন? মনের মধ্যে খোঁচাখুচি চলছে সাদমানের, কিন্তু এই মুহূর্তে আর প্রশ্ন না করাটাই শ্রেয় ভাবছে সে। হঠাৎ তার খেয়াল হলো, অফিস থেকে না বলে বেরিয়ে এসেছে সে। অফিসে যেতে হবে তাকে, কাজ ফেলে এসেছে সে। আচ্ছা, আমি এখন আসি, অফিসে যেতে হবে। আর সাবাকে রেখে যাচ্ছি, ও কিছুদিন এখানে থাকুক। আর ভাইয়া, আমি আব্বা মাকে সোহার সাথে কিছু জানাইনি। জানালে ওনারা টেনশন করতে করতে উল্টোপাল্টা অসুস্থ হয়ে পড়বে। আপনি প্লিজ ওনাদেরকে কিছু জানাবেন না। ঠিক আছে, বলবো না। তুমি খাওয়া দাওয়া করে যাও। না, আরেকদিন করব, আজ আসি। তর্ক করব না তো সাদি, এমনিতে মেজাজ বিগড়ে আছে। তারপরে আমার মেজাজ আর গরম করতে আসবে না। এই সাবা, নিচে যাও, সাদমানকে নিয়ে খেতে বসো। আর নয়নকে যে বলো সোহাইলার জন্য ওপরে খাবার নিয়ে আসতে, আমি খাইয়ে দিব। ঠিক আছে দুলা ভাই। আমি তোমার হাতে খাবো না, সাবা আমাকে খাইয়ে দিবে। কেন? আমার হাতে খেলে কি তোমার মুখে ফোসকা পড়বে? সাবা খাওয়াতে পারে আর আমি খাওয়াতে পারি না, তাই না? আমি খাবো না। বেশি বাড়াবাড়ি করলে মেরে একদম এমন হাল করব যাতে নড়াচড়া না করতে পারো। সারা জীবন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকবে, নড়তেও পারবে না, মুখে এত খইও ফুটবে না। সোহা, দুলাভাই তোকে খাওয়াতে চাচ্ছে, খেয়ে নে, এত নাটক কেন করছিস? ঠিকই তো, সেই কখন থেকে দেখছি তুই তানভীর ভাইয়ের সাথে রাগ দেখাচ্ছিস। তুই অ্যাক্সিডেন্ট করেছিস সেটাও ওনাকে বলতে না করেছিলি। সমস্যাটি কি? এমন করছিস কেন? তোমার বোনকে ভালোবাসি তো, তাই এমন করে করে আমার সাথে কথা বলছে। আমাকে কষ্ট দিতে মজা পাইও। আমার মনের কথাগুলো একটু বুঝতে চেষ্টা করে না। সাদমানের মনে অনেক অনেক প্রশ্ন জাগছে, সেটা সাবা তার ভাইয়ের মুখ দেখেই বুঝতে পারছে। কথার প্রসঙ্গ পাল্টে সে তানভীরকে বলল, দোলা ভাই, আপনি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসেন। আমি নয়ন আপাকে দিয়ে খাবার পাঠাচ্ছি। সাদি, নিচে চল, খেয়ে এরপর অফিসে যাস। রাত 1:30টার দিকে সুহাইলার পায়ের ড্রেসিং করে দিচ্ছে তানভীর। মাথা নিচু করে পায়ের দিকে তাকিয়ে আছে। সুহাইলা চুপচাপ বসে আছে। কিছুক্ষণ বাদে সুহাইলা টের পেল ওর পায়ের উপরে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। চমকে গেল সুহাইলা, ভালো মতো লক্ষ্য করে দেখলো তানভীরের চোখ বেয়ে পানি ঝরছে। প্রথমবারে তাকে কাঁদতে দেখছে সে। তানভীরকে সামান্য ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার, কাঁদছো কেন? না, আমি কাঁদি না, নাটক করছি তোমার সাথে। আমার মতো জানোয়ার কি কখনো কাঁদতে পারে নাকি? সোহাইলা চুপ। কেন কাঁদি বোঝো না? সব ভেঙে ভেঙে বোঝাতে হবে কেন? হ্যাঁ, কি বুঝবো? না বললে বুঝবো কিভাবে? তানভীর রেগে যাচ্ছে। কেন বোঝে না মেয়েটা তাকে? বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সে। দাঁত মুখ খিচিয়ে বলল, তোমাকে আমার একদম সহ্য হয় না, একদমই না। তুমি আমার শত্রু। তুমি অ্যাক্সিডেন্ট করেছো, মরতে চাচ্ছ। এই জন্য আমি খুব খুশি।
এত বেশি খুশি হয়েছি যে প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছি না। খুশিতে কাঁদছি আমি। কথাটা বলেই হাতে থাকা ড্রেসিংটা লিকুইডটা ফ্লোরে ছুঁড়ে মারলো। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তানভীর। বের হওয়ার সময় দেখতে পেল সাবা রুমের দরজায় দাঁড়িয়ে আছে। ওর দিকে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বের হয়ে গেল তানভীর। সাবা খুব করুণ দৃষ্টিতে তানভীরের চলে যাওয়া দেখছে। ছেলে মানুষকে কাঁদতে দেখলে বরাবরই খুব কষ্ট হয় সাবার। তার উপরে আবার তানভীরের মতো মানুষ কাঁদছে। ব্যাপারটা সত্যিই কেমন যেন। সুহাইলার পাশে এসে বসলো সাবা। তানভীর ভাই তোকে সত্যি ভালোবাসে রে সোহা। তুই অ্যাক্সিডেন্ট করেছিস, তারপর থেকে ওনার চোখের রং উড়ে গেছে। ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে উনি কষ্ট পাচ্ছে। এখন দেখ ও কাঁদছে। সবাই মুখ ফুটে সব বলতে পারে না, উনিও ওনার কথাগুলো বুঝিয়ে বলতে পারছে না। ভেতরে ভেতরে অনুতপ্ত হচ্ছে ঠিকই। উনি অনেক পাল্টে গেছে রে, ওনাকে তুই ক্ষমা করে দে। কিছুক্ষণ চুপ থেকে সোহাইলা বলতে শুরু করলো, বদলেছে সেটা আমিও জানি, কিন্তু আমাকে বদলে দিয়ে ও নিজে বদলেছে। গত রাতে ও আমাকে আই লাভ ইউ বলেছে। শুধু আই লাভ ইউ ই না, আরো অনেক কিছুই বলেছে। কথাগুলো শুনলে যে কোনো মেয়েই পাগল হয়ে যেত ওর জন্য। গত রাতে আমি ঘুমাইনি, সারা রাত কথাগুলো কানে বেজেছে, কিন্তু ওকে ক্ষমা করতে পারছিলাম না। ওর অ্যাক্সিডেন্ট যে রাতে হলো সেই রাতের ঘটনা আর কথাগুলো সব চোখের সামনে ভেসে উঠছিল। আমার স্বামী, অন্য পুরুষ আমার বুকে হাত দিলেও তার নাকি কিচ্ছু যায় আসে না। আমার মতো মেয়ের সাথে এইসব হবে, এটাই স্বাভাবিক। জানিস সেবা, গত 1.5 বছরে যা যা করেছে সব ভুলে যেতে পারতাম চেষ্টা করলে, কিন্তু সেদিন রাতের ঘটনা কোনোদিনও সম্ভব না। ওর ওই কথাটা আমাকে শান্তিতে থাকতে দেয় না। কি বললো ও এটা? আমার ক্যারেক্টার এতটাই জঘন্য নাকি মিডিল ক্লাস মেয়েরা জন্মসূত্রে প্রস্টিটিউট হওয়ার সিল লাগিয়ে নিয়ে আসে? ভুলতে পারি না সাবা, সত্যি আমি ভুলতে পারি না। কথাগুলো প্রতিদিন কাটার মতো গায়ে বিধে। তুই জানিস, শুধুমাত্র ওর প্রশ্রয়ে রাহাত এই ঘর পর্যন্ত চলে এসেছিল। আমি যেন রাজি হয়ে যাই। একটা বাহিরের লোকের এতটা দুঃসাহস হয় কোথা থেকে? আমি তানভীরের ওয়াইফ, ওর ঘরে এসে ওরই ওয়াইফকে অন্য ছেলে বিয়ে করার জন্য জোরাজুরি করবে? এটা কি কোনো ন্যায়সঙ্গত কথা? এটা কোথায় পেয়েছে? তানভীর দিয়েছে ওকে সাহস। ও আমাকে বউ হিসেবে ট্রিট করে না সেটা মেনে নিয়েছি। এখন এই সব কথা বাহিরের লোকের কাছে বলে বেড়াবে। বাহিরের লোকেরা আমাকে সেই নজরেই তো দেখবে। এটা কি মেনে নেব? ওর সাথে আমার যা হয়েছে সেটা 4 দেয়ালের মধ্যে আর নেই, লোকের কান পর্যন্ত পৌঁছে গেছে। তানভীর এই সব পৌঁছে দিয়েছে। খুব কি বেশি প্রয়োজন ছিল আমাকে এইভাবে ছোট করার? আমি কি মানুষ না? আমার কি মান সম্মান বলতে কিছুই নেই? তোর কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু উনি তো কষ্ট পাচ্ছে। তুই ছাড়া ওনার কে আছে বল? তাছাড়া তুইও তো ওনার কাছ থেকে দূরে সরে ভালো নেই। তুইও তো কষ্ট পাচ্ছিস। হ্যাঁ, পাচ্ছি। তবে ওর কাছেও আমার যেতে ইচ্ছে হয় না। আজকাল ওকে ঘৃণা হয় দেখলে। তুই জানিস সেদিন রাহাত বাসায় এসে কি বলেছে? কি? তোমার পিঠে যে একটা তিল আছে সেটা আমি জানি। কথাটা তোমার হাজবেন্ড আমাকে বলেছে। শুধু এতটুকুই না, ওর ডিটেলসে বলেছে। তোমার ফর্সা পিঠের ঠিক মাঝ বরাবর লালচে তিলটা দেখলেই নাকি ওর। বাকিটুকু কি বুঝিয়ে বলবো নাকি বুঝেছিস? বিশ্বাস কর সাবাহ, সারা শরীর আমার ঝাড়া দিয়ে উঠছিল ঘৃণায়। ইচ্ছে হচ্ছিল পিঠের তিলের জায়গাটায় চামড়া কেটে ফেলি। তুই অসভ্যতাকে কিছু বলিসনি? গালি দিয়েছি। উত্তরে সে বলল, আমাকে গালি না দিয়ে তাকে গালি দাও যে তোমার সম্মানটুকু বাহির পর্যন্ত নিয়ে এসেছে। তানভীর না বললে তো এইসব আমি জানতাম না। যে ছেলে তার বউয়ের শরীরের খবর বাহির পর্যন্ত টেনে আনে, তার সাথে কিভাবে সংসার করতে চাচ্ছ তুমি? ন্যূনতম রেসপেক্টও ও তোমাকে দেয় না। আমি তোমাকে পরিপূর্ণ সম্মান দিয়ে নিতে চাচ্ছি, ঘরের বউ বানাতে চাচ্ছি। তুই আমাকে ডাকিসনি কেন? ডেকেছিলাম, তুই ছাদে কথা বলছিলি, তুই শুনিসনি? আর এখানে রাহাতের দোষ দিয়ে কি লাভ? তানভীরে তো ওকে প্রশ্রয় দিয়ে দিয়েছে। এখন তুই বলে এমন মানুষকে কি আদৌ মাফ করা যায় নাকি সম্ভব?
আমার মন একদমই টানে না ওকে ক্ষমা করতে। কি করতে বল এখন? তোকে কি বলা উচিত সেটা আমি নিজেও জানি না। এতটুকু জানি, দুজন দুজনকে ভালোবাসিস ঠিকই, কিন্তু তিক্ত স্মৃতির কারণে ঘৃণার কাছে ভালোবাসাটা আড়াল হয়ে যাচ্ছে। মানুষটা কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়েছে। দেখে আসি কোথায় আছে। পুরো বাড়ি খুঁজে তানভীরকে পাওয়া গেল না। দারোয়ানকে জিজ্ঞাসা করলো তানভীর বাহিরে গেছে কিনা। সে নাকি যায়নি। তার মানে সে বাড়িতেই আছে। হতে পারে ছাদে গেছে। ছাদে গেল সাবা। তার ধারণাই ঠিক হলো। তানভীর ছাদের রেলিং এর ওপরে পা ঝুলিয়ে বসে আছে। তার কাছে গেল সাবা। ল্যাম্পপোস্টের হালকা আলোতে দেখা যাচ্ছে তানভীরের চোখের কোণে পানি চিকচিক করছে। দোলা ভাই, কথা বলি কিছুক্ষণ আপনার সাথে? বলো। কাঁদবেন না প্লিজ। ছেলে মানুষকে কাঁদতে দেখলে আমিও কেঁদে ফেলি। কি করব কি করব সেটা তো আমার ব্যাপার ভেবে কুল কিনারা পাচ্ছি না। এমন একটা সিচুয়েশনে পড়েছি, তোমার বোনের থেকে দূরে সরে যাওয়াটা সহ্য হচ্ছে না। আবার ভালোবাসা দিয়ে তোমার বোনকে আগলেও রাখতে পারছি না। নিজের কাছেই লজ্জা লাগে। যাকে এত খারাপ কথা শুনিয়েছি তাকে কিভাবে ভালোবাসার বুলি শোনায়। তবু গতকাল মনের কথা বলেছি, কিন্তু তোমার বোন মানতে নারাজ। তার কাছে এখন এসব অসহ্য লাগে। আমি 2-3 দিনেই অতিষ্ঠ হয়ে যাচ্ছি ওর আচরণে। আরো 1.5 বছর কিভাবে সহ্য করেছে। ওর কষ্টগুলো এখন আমি টের পাচ্ছি। কতটুকু পাচ্ছি জানি না, তবে কিছু হলেই টের পাচ্ছি। আমি জাস্ট ওকে একবার আই লাভ ইউ বলেছি, তাও এই প্রথম। ওকে বলেছিলাম আমাকেও আই লাভ ইউ বলতে, কিন্তু ও বলেনি। উল্টোটা আমাকে আমার কুকীর্তির কথা মনে করিয়ে দিয়েছে। জানো, আমি ভেতরে ভেতরে ফেটে যাচ্ছিলাম এটা ভেবে যে ও আমাকে আই লাভ ইউ বলল না, অথচ ও গত 1.5 বছরে কত শতবার যে আই লাভ ইউ বলেছে তা আল্লাহই ভালো জানে। প্রতিবারই আমি ওকে আই লাভ ইউ বলা বাদে কড়া কথা শুনিয়েছি। ওকে নির্লজ্জ বেহায়া কত কি যে বলেছি। মেয়েটা দিনের পর দিন আমার পেছনে ঘুরেই গেছে, আমি ফিরেও তাকাইনি। এখন আমি ওর পেছনে ঘুরি আর ও নিজেকে আড়াল করে। তোমার বোনের বরাবরই আমার প্লেটের মাছের টুকরা থেকে একটু ভেঙে নিত। প্রতিবেলায় ও এই কাজটা করত। কি যে বিরক্ত হতাম। কয়েকদিন বকেছিও, তবুও তোমার বোন নিতই। অ্যাক্সিডেন্ট করার পর তো পুরো 1.5 মাস ওর হাতে খেয়েছি। ও আমাকে খাইয়ে পরে নিজে খেয়েছে। পরে যখন সুস্থ হয়ে নিজ হাতে খেতে শুরু করলাম তখন খেয়াল করলাম ও আমার প্লেট থেকে মাছ নেয় না। 3-4 দিন খেয়াল করলাম ব্যাপারটা। এরপর একদিন আমি নিজেই মাছ ভেঙে ওর প্লেটে দিলাম। ও খেলো না, আমাকে ফেরত দিয়ে দিল। এরপর আরো 2 দিন দিয়েছি, 2 দিনেই ফিরিয়ে দিয়েছে। ও আগের চেয়ে একটু একটু করে অনেকটা চেঞ্জ হয়ে গেছে জানো। প্রথম প্রথম টের পাইনি, কিন্তু কয়েকদিন ধরে খুব টের পাই। কষ্ট হয় অনেক, কিন্তু ওকে বোঝাতে পারি না। আমি তো ওর সাথে শুরু থেকে মিসবিহেভ করে আসছি। এতদিন তো আমার সাথে ভালোই ছিল। হুট করে কি হয়ে গেল ওর? বদলে গেল কেন এইভাবে? সোহাগ কবে থেকে বদলেছে জানেন? ফাহিম ভাইয়ার পার্টিতে যে ঝামেলাটা হয়েছিল সেদিনের পর থেকে। আপনি ওকে খুব বাজে কথা বলে ফেলেছিলেন দুলা ভাই। ও আপনার ওয়াইফ। ওর বুকে কেউ হাত দিলেও আপনার কিচ্ছু হবে না। ও এইসব ডিজার্ভ করে। এগুলো কোনো কথা? নিজের বউকে কেউ এইসব বলে? আপনার বইয়ের শরীরের কোথায় কি আছে সেগুলো কি বন্দুকের বলার বিষয়? আপনি সেগুলোও বলে বেরিয়েছেন। কাকে কি বলছি আমি? রাহাতকে? সুহাইলার পিঠে তিল, ওই ব্যাপারটা নাকি ডিটেলসে সে বলেছেন। এটা সুহাইলা জানলো কিভাবে? রাহাত বলেছে। ও এইসব বলে দিয়েছে। হুম। তানভীর মাথা নিচু করে বসে আছে। রাগ উঠেছে ওর নিজের ওপর আর রাহাতের ওপর। যে ব্যাপারগুলো জানার অধিকার একমাত্র একটা মেয়ের হাজবেন্ডের আছে, কোনো মেয়ে যখন জানতে পারবে যে তার হাজবেন্ড সেই ব্যাপারগুলো অন্য পুরুষের কাছে শেয়ার করে বেড়াচ্ছে, তখন তার কেমন লাগবে? সেই পুরুষ আবার কথাগুলো তাকে সব শোনাবে। অবস্থাটা বুঝতে পারছেন একবার? যে শুধুমাত্র আপনার, তাকে আপনি সবার মাঝে বিলিয়ে দিচ্ছেন। আপনি নিজে ওকে খারাপ নজরে দেখে এসেছেন। সেটা আপনাদের মাঝেই সীমাবদ্ধ থাকলে মেনে নেওয়া যেত। সোয়া মেনেও নিয়েছিল।
কিন্তু সবার মাঝে কথাগুলো এনে কতটুকু অসম্মান করেছেন ওকে ভেবে দেখেন তো। বিশাল বড় অন্যায় হয়ে গেছে আমার। এখন আমি কি করব? যা করে ফেলেছি তা তো আর বদলাতে পারবো না। তোমার বোনকে ছাড়া থাকা অসম্ভব। ওর আস্তে আস্তে দূরে সরে যাওয়াটা একদম আমি মানতে পারছি না। আগের সুহাইলাকে অনেক বেশি মিস করি আমি। ওর মতো ধৈর্য ধরা আমার পক্ষে সম্ভব না। এই কয়দিনে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আরো কিছুদিন এইভাবে গেলে বোধহয় পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। কি করা উচিত এই মুহূর্তে সাবা? আমি জানি না কি করা উচিত। সোহার মনের দরজায় খিল দিয়েছে দুলাভাই। আমি আপনাকে আগেই সতর্ক করেছিলাম, আপনি শোনেননি আমার কথা। ওর আত্মসম্মান খুব বেশি। এত অপমান সহ্য করে কিভাবে এতদিন আপনার সংসার করলো সেটাই মাথায় আসে না আমার। ও যেমন মেয়ে হিসাবে তো আরো আগেই চলে আসার কথা। এই জানোয়ারটাকে ভালোবেসে ফেলেছে, আর তাই তো ও ছেড়ে যেতে পারেনি। জানোয়ার থেকে মানুষ হয়েছি, এখন আর আমাকেও ভালোবাসে না ও। এখনো বাসে দোলা ভাই, কিন্তু ঘৃণার নিচে চাপা পড়ে গেছে। 2 ঘন্টা আগে সুহাইলাকে খাবার আর মেডিসিন খাইয়ে দিয়েছে তানভীর। কিছুক্ষণ বাদে মেয়েটা ঘুমিয়ে গেছে। ওই 2 ঘন্টা সে কিছুক্ষণ রুমে পায়চারি করেছে। সুহাইলার পাশে বসে ওর মুখের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ ফ্লোরে হাত পা ছড়িয়ে শুয়েছিল। 20 মিনিট হলো সুহাইলার পেছনে এসে শুয়েছে তানভীর। সুহাইলাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে মুখ গুজে নিঃশব্দে কাঁদছে তানভীর। কাঁদতে কাঁদতে সুহাইলার জামার পিঠের অংশটা ভিজিয়ে দিচ্ছে। এতদিন ওর কান্না পায়নি, আজ দুপুরের পর থেকে অকারণে তার কান্না পাচ্ছে। অকারণে বললে ভুল হবে, কারণটা হচ্ছে সুহাইলা এবং তানভীরের অতীত। তানভীর কান্না করা ছেড়ে দিয়েছে প্রায় 18 বছর। আসলে এত বছরে যত কষ্টই হোক, চোখ কখনো পানি আসেনি। আজ 18 বছর পর চোখ থেকে আপনা আপনি পানি ঝরছে। সোহাইলা ঘুমের মধ্যে টের পাচ্ছে পিঠটা কেমন যেন স্যাঁতসেঁতে হয়ে লাগছে। ঘুমটা ভেঙে গেল ওর। বুঝতে পারছে তানভীর ওকে জড়িয়ে ধরে আছে, কিন্তু পিঠ ভিজলো কিভাবে? তানভীর কি আবারও কাঁদছে? পাশ ফিরতে চাইলো, পারলো না সোহাইলা। ও পাশ থেকেই বলল, তানভীর আমাকে একটু ছাড়ো, ওইদিকে ঘুরে শোবো। তানভীর আরো শক্ত করে চেপে ধরলো তাকে। কথা আছে তোমার সাথে, আমাকে একটু পাশ ফিরতে দাও। এরপর আবারও জড়িয়ে ধরো। সোহাইলার কথা শুনে ওকে ছাড়লো তানভীর। ওর দিকে মুখ ঘুরিয়ে শুলো সোহাইলা। তানভীর আবারও ওকে জড়িয়ে ধরলো। সোহাইলার গলায় মুখ গুজে রেখেছে তানভীর। সেই সন্ধ্যা থেকে কাঁদছে। কি হয়েছে? এত কান্নাকাটি করছো কেন তুমি? কত বদলে গেছো তুমি। তোমারই বদলে যাওয়া একদম আমি মেনে নিতে পারছি না। এভাবে কাদার কি আছে এখানে? কেঁদো না প্লিজ। তুমি জানো দুপুরে কি পরিমাণ ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হয়েছে আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছে। ফিরে এসে তোমাকে আর আমি দেখতে পারবো না, কথা বলতে পারবো না। সত্যি আমাকে ফেলে চলে যাবে তুমি? তানভীর, আমি এখনো মরিনি, বেঁচে আছি। তাহলে তুমি কাঁদছো কেন? ভয় করছে খুব। কিসের ভয়? যদি তুমি চলে যাও, যদি তোমাকে হারিয়ে ফেলি। সোহাইলার কোনো উত্তর দিচ্ছে না। কি উত্তর দিবে খুঁজে পাচ্ছে না। তানভীরের কান্না দেখে কষ্ট পাচ্ছে বেশ। ওকে কখনো কাঁদতে দেখেনি সোহাইলা। তানভীর কাঁদতে পারে এটা অজানা ছিল তার। সোহা, আমার কেউ নেই, তোমার মতো সবাই আছে। তুমি আমাকে ভুলে থাকতে পারবে, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউ নেই। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? তুমি তো এতদিন আমাকে ছাড়াই ছিলে। সংসার শুধুমাত্র আমি একা করেছি, তুমি মন থেকে আমাকে কখনোই টানোনি। এখনো এইসব বলছো? ভুল করে ফেলেছি। এই সোহা, তুমি না আমাকে ভালোবাসো? তাহলে কেন চলে যেতে চাচ্ছ? কখনো কখনো প্রয়োজনে ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। ভালোবাসাটা অক্ষুণ্ণ থাকে, তিক্ততা বাড়ে না, সম্পর্কটা চিরতরে নষ্ট হয়ে যায় না। কাছে থাকলেই যে ভালোবাসা বাড়বে এমন কোনো কথা নেই। দূরে থেকেও ভালোবাসা যায়। তুমি আমার প্রথম ভালোবাসা তানভীর। আমার কতটুকু জুড়ে তুমি আছো তা তুমি কল্পনাও করতে পারবে না। এতগুলো দিন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি সম্পর্কটা টিকিয়ে রাখতে। ভালোবাসি বলেই করেছি। আমার ভাগ্য ছিল না তোমার সংসার করা। ভাগ্যের বিপরীতে তো
আমরা কিছু ছোটাতে পারবো না, তাই না? এখন আমি চাচ্ছি না তোমার সাথে এক ছাদের নিচে বসবাস করতে। তোমার সাথে থাকতে গেলে তিক্ততা আরো বাড়বে। আমি চাই না সম্পর্কটা চিরতরে নষ্ট হয়ে যাক। ভাগ্যে ছিলে না মানে? ভাগ্যে কেন থাকবে না? তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি। আমি চাচ্ছি সংসারটা টিকিয়ে রাখতে। তাহলে কেন তোমার মনে হচ্ছে ভাগ্যে নেই? আসলেই ভাগ্যে নেই আমার। আর নয়তো তোমাকে যখন ভালোবেসে ঘর করতে চেয়েছি, তখন তো তুমি আমার কাছ থেকে পিছিয়ে গিয়েছো। আর আজ যখন তুমি চাচ্ছ সংসার করতে, তখন তিক্ততা এতটাই বেড়ে গেছে যে ভালোবাসা সত্ত্বেও তোমার সাথে এক ছাদের নিচে বাস করার ন্যূনতম ইচ্ছাটুকু আমার নেই। মন থেকে টানছে না ব্যাপারটা। আমি কি করব বলো? কি করলে তোমার ইচ্ছে হবে আমার সাথে সংসার করার? কিছুই না। তোমাকে যখন ভালোবেসেছি, তখন তোমার মাঝে এমন কিছু ছিল না যেটা দেখে ভালোবাসা জন্মাবে। অকারণেই ভালোবেসেছি তোমাকে। শত অপমান পাওয়ার পরও তোমার সংসারে থাকতে ইচ্ছে হয়েছে, কিন্তু এখন আর সেটা হয় না। তুমি কিছু করলে আমার আবার সংসার করার ইচ্ছাটা জাগবে। এটা তোমার ভুল ধারণা। ঠান্ডা মাথায় কথাটা বোঝার চেষ্টা করো। সেপারেশনে চলে যাওয়াটাই বেটার হবে। কাউকে অহেতুক কষ্ট পেতে হবে না। তুমি বুঝতে পারছো আমি যে একা হয়ে যাব? একা থাকতে বলেছে কে? বিয়ে করে নিও। তোমার স্ট্যাটাসের সাথে ম্যাচ হয় এমন কোনো মেয়েকে। অন্য কাউকে চাই না আমি। আমার তোমাকে প্রয়োজন। কেউ আমাকে তোমার মতো করে ভালোবাসবে না। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে তানভীর। তোমার সাথে আমার কোনো দিক দিয়ে ম্যাচ হয় না। আমাদের রিলেশনটা পুরোই একটা মিস ম্যাচ। কে বললো এসব তোমাকে? তুমি জানো, ফাহিম সবসময়ই বলে আমাদের দুজনকে খুব মানায়। তুমি আমার জন্য একদম পারফেক্ট একটা মেয়ে। আমার এক্স্যাক্টলি সেটাই মনে হয়। তুমি বোধহয় ভুলে গেছো তানভীর, আমি যে কোনো দিক দিয়েই তোমার যোগ্য না, সেটা তুমি আমাকে প্রতিটা মুহূর্তেই মনে করিয়ে দিয়েছো। তুমি বোধহয় ভুলে গেছো তানভীর, আমি যে কোনো দিক দিয়েই তোমার যোগ্য না, সেটা তুমি আমাকে প্রতিটা মুহূর্তেই মনে করিয়ে দিয়েছো। পুরানো কথা ঘাটাঘাটি কেন করো? এগুলো বাদ দিতে পারো না? আমি কি তখন বুঝে এইসব করেছি নাকি? তুমি 10 বছরের বাচ্চা, তুমি কিছু বোঝো না? শোনো, এসব ঝেড়ে ফেলে দাও। তুমি সব দিক দিয়েই আমার যোগ্য, বরং আমি তোমার যোগ্য না। তানভীর, আমাকে কনভিন্স করার জন্য এতটা বাটার লাগানোর প্রয়োজন নেই। কনভিন্স হলে আমি এমনিতেই হব। তোমাকে কনভিন্স করতে হবে না। অফকোর্স আমাকে করতে হবে। তোমাকে বুঝতে তো হবে আমি তোমাকে ভালোবাসি। আর নয়তো তুমি কি আমার সাথে থাকবা নাকি? যখন তোমার সাথে থেকেছি, তখন কি আমাকে তুমি বাটার লাগাতে? কখনো তো লাগাওনি। তবুও তো থেকেছি। সমস্যা কি তোমার? পেছন পেছন ঘুরছি, ভালো লাগে না নাকি? সেপারেশনে যাওয়ার এত শখ কেন হচ্ছে? ভালো লাগে না আমাকে? বেশি বুড়া মনে হচ্ছে আমাকে? বুড়া মনে হতে যাবে কেন? তাহলে ছাড়াছাড়ির কি আছে? রাহাতকে ভালো লেগেছে? ওকে বিয়ে করবা তুমি? এই জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছ? সোহাইলার প্রচন্ড হাসি পাচ্ছে তানভীরের কথায়। হাসি চেপে রেখেছে। এমন সিরিয়াস মোমেন্টে হাসি করাটা খুবই বিশ্রী দেখাবে। ফের কোনো বড়লোককে বিয়ে করার ইচ্ছা আমার নেই। তার মানে তুমি সত্যি বিয়ে করবে? মিডিল ক্লাস কাউকে বিয়ে করতে চাচ্ছ? ওহো, আমার তো মাথা থেকে কথাটা সরেই গিয়েছিল। এখন মনে পড়লো, তোমাকে একটা ছেলে ভালোবাসে। নামটা যেন কি খেয়াল আসছে না। ওই যে তোমার 13 বছর বয়স থেকে ছেলেটা তোমাকে ভালোবাসে। কে? আসিফের কথা বলছো? হুম, আসিফ। শুনেছি ও নাকি এখনো তোমাকে ভালোবাসে। কার কাছে শুনেছ? সাবা বলছিল 6-7 মাস আগে। তুমি কি তাহলে আসিফকে বিয়ে করবে? কি সব পাগল ছাগলের মতো কথা বলছো? ওকে কেন বিয়ে করতে যাব? ওকে বিয়ে করার হলে তো আরো আগেই করতে পারতাম। তাহলে আমাকে ছাড়তে চাচ্ছ কেন? আমি কি তোমাকে ভালোবাসি না? আমি কি তোমাকে কম যত্নে রাখবো? তানভীর, এসব কথা বাদ দাও। যখন সেপারেট হব, তখন এসব নিয়ে ক্যাচম্যাচ করো। এখন ঘুমাও প্লিজ। আমি টেনশনে শেষ হয়ে যাচ্ছি। আর তোমার ক্যাচম্যাচ মনে হচ্ছে? আমাকে ছাড়া থাকতে পারবে তুমি? কষ্ট হবে না তোমার? হবে, তবে এতটাও না। শুরু থেকেই তুমি আমাকে দূরে সরিয়ে রেখেছো। অভ্যাস হয়ে গেছে আমার।
তাই তোমার কাছ থেকে দূরে সরে গেলেও আমার তেমন কষ্ট হবে না। আমার তো অনেক কষ্ট হবে। আমি তোমার ভালোবাসায় অভ্যস্ত। তুমি ছাড়া থাকা ইম্পসিবল। তুমি একতরফা তোমার কথাই ভাবছো, আমার কথা ভাবছো না। আমি দুজনের কথাই ভাবছি। তুমি ঠান্ডা মাথায় বিবেচনা করো। আমার কোনো বিবেচনা করার প্রয়োজন নেই। দূরেই যেহেতু চলে যাবে, তাহলে এত ভালোবাসা দেখানোর প্রয়োজন কি ছিল আমাকে? একটা অমানুষকে ভালোবেসে মানুষ বানানোর প্রয়োজন কি ছিল? আমি অমানুষ ছিলাম, অমানুষই থাকতাম। কেন এসেছিলে আমাকে বদলাতে? একা থাকতে অভ্যস্ত ছিলাম। শুধু শুধু আমাকে তোমার নেশা ধরিয়ে দিয়েছো কেন? আমাকে ভালোবাসতে শিখিয়ে এখন নিজে দূরে সরে যেতে চাচ্ছ? তাহলে আমাকে ভালোবাসতে শেখানোর মানেটা কি? আমি মরে যেতাম তখন। কি দরকার ছিল আমার এত সেবা যত্ন করে সুস্থ করার? তুমি কিভাবে ভাবতে পারলে তুমি মরে যাবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব? তুমি জানো গোমাকে ওভাবে বিছানায় পড়ে থাকতে দেখলে আমার কি পরিমাণ কষ্ট হয়? ভালোই তো। আমি মরে যাব সেটা সহ্য হয় না, বিছানায় পড়ে থাকবো সেটা তো সহ্য হয় না, না? আর আমাকে ফেলে চলে যাবে, তখন সহ্য হবে ঠিকই, তাই না? এটা কেমন যুক্তি দেখাচ্ছ আমাকে তর্কে? যে সারা রাতে শেষ হবে না, তুমি কি সেটা জানো? রাত হয়েছে অনেক, ঘুমাও। না, আমার সাথে কথা বলো। আমার মাথা ব্যথা করছে, প্লিজ। ও সরি সরি, আমার মাথায় ছিল না তুমি যে অসুস্থ। তুমি ঘুমাও। তুমি ঘুমাবে না? এখন ঘুম আসতে দেরি হয়। তুমি তো এখন আমার উপরে হাত ফেলে পা ফেলে শোও না। কেমন যেন খালি খালি লাগে, ঘুম আসতে চায় না। সোহাইলা তানভীরকে কোনো উত্তর দিল না, চোখটা বন্ধ করে রইল। মনের মধ্যে খচখচ করছে সোহাইলার। খারাপ লাগছে তানভীরের জন্য। মানুষটা এইভাবে পরিবর্তন হয়ে যাবে কখনো ভাবেনি সোহাইলা। ব্যাপারটা হজম করতে বেশ কষ্ট হচ্ছে তার। খুব বেশি দোটানায় ভুগছে সে। এমন একটা পরিস্থিতিতে ঝুলে আছে, ওকে ছাড়া থাকা সম্ভবও না, ওকে নিয়ে বেঁচে থাকাও সম্ভব না। সুহাইলা টের পাচ্ছে তানভীর ওর হাত টেনে নিজের বুকে চেপে ধরে রেখেছে। ছাড়িয়ে আনতে ইচ্ছে হচ্ছে, কিন্তু আনছে না। কিছু একটা ওকে আটকাচ্ছে। হতে পারে সেটা ওর ভালোবাসা, আবার কোনো এক কারণে রাখতেও মন সায় দিচ্ছে না। হতে পারে সেটা তার অভিমান। সকালে চোখ মেলে সুহাইলা দেখতে পেল তানভীর ওর মাথার কাছে ফ্লোরে বসে আছে। খাটের উপরে রাখা দুই হাতের ওপর নিজের থুতনিটা রেখে তাকিয়ে আছে তার দিকে। এখানে এভাবে বসে আছো কেন? তোমাকে কাছ থেকে দেখার জন্য। খাটে বসেও তো দেখতে পারো। তুমি তো এইদিকে মুখ ঘুরিয়ে রেখেছো। ওপাশ থেকে দেখবো কিভাবে? এপাশে তো তুমি একদম কর্নারে শুয়ে আছো, বসার জায়গা নেই, তাই এখানে বসেছি। ও, তুমি ঘুম থেকে উঠেছো কেন? ঘুম ভেঙে গেছে তাই? আবার ঘুমাও কেন? তোমাকে দেখবো। জেগে থাকলে কি দেখা যায় না? হুম, যাই। কিন্তু এখন আমার ইচ্ছে হচ্ছে তোমাকে ঘুমন্ত অবস্থায় দেখতে। গতকাল থেকে শুয়ে থাকতে থাকতে আমি বিরক্ত। আমি আর শুয়ে থাকতে চাই না। ব্যাক ইয়ার্ড থেকে ঘুরে আসবা? গেলে ভালো লাগতো। ফ্রেশ হয়ে নাও, তাহলে ভালো লাগবে। হুম। একা যেতে পারবে তো? পারবো। শিওর? হুম। সোয়াইলা ওয়াশরুমে চলে গেল। তানভীর নয়নকে ডেকে বলল কফি বানাতে ওদের দুজনের জন্য। 10 মিনিট পর বেরিয়ে আসলো সোহাইলা ওকে নিয়ে বাড়ির পেছনের দিকটাতে। দোলনাতে বসেছে তানভীর। সোহাইলা গরম কফির কাপে চুমুক দিচ্ছে। তোমার চুমুক দেওয়ার ঢংটা খুব সুন্দর। চুমুক তো চুমুকই, এখানে ঢঙের কি দেখলে তুমি? অবশ্যই আছে। এই যে তুমি কফির মগের ঠিক মাঝ বরাবর ফু দিচ্ছ, কফিটা মাঝখান থেকে সামান্য স্রোতের মতো চারিদিকে ছড়াচ্ছে। ধোঁয়াটা তোমার মুখে এসে লাগছে। তুমি ঠোঁটগুলোকে রেখে এক চুমুক দিচ্ছ। সব মিলিয়ে ব্যাপারটা সুন্দর। চুমুক তো সবাই এইভাবেই দেয়। না, তোমারটা ইউনিক। ভালো লাগছে দেখতে। কথা না বলে আবারও চুমুক দাও, আমি দেখব। তানভীর, তুমি এত কথা জানো? কথা জানি মানে? তুমি যে ধরনের কথা বলো সেই সব শুনলে তোমার প্রেমে যে কোনো মেয়ে পড়ে যাবে। তোমাকে দেখে কখনোই আমার মনে হয়নি তুমি এত কথা জানো। তাহলে কি ধরে নেব? তোমার অভিমান শেষ? তোমার উপর আমার কোনো অভিমান নেই। কথাটা শেষ মাত্রই সোহাইলার কাঁধে চেপে ধরে ঘাড়ে চুমু দিচ্ছে তানভীর। সোহাইলা ধাক্কা দিয়ে তানভীরকে সরিয়ে দিল। অভিমান নেই তাই না? তাহলে এটা কি ছিল? অভিমান না। যেটা এখন হচ্ছে সেটা হলো আগের অনুভূতিটা মরে গেছে।
ভালোবাসাও কি মরে গেছে? কি মনে হয় তোমার? তোমাকে ভালোবাসি, এটা উত্তর দাও। আমাকে কেন পাল্টা জিজ্ঞেস করছো? না, ভালোবাসা মরেনি। আই লাভ ইউ বলো। এখন আর ওই কথা বলতে ইচ্ছে হয় না। আমাকে ঘিরে ইচ্ছেগুলো কি মরে গেছে? হুম, মাটি চাপা দিয়ে দিয়েছি। যদি আমি মাটি খুঁড়ে বের করতে চাই, সেটা তোমার ইচ্ছা। তবে কোনো ফায়দা হবে বলে মনে হয় না। নিজের লস তো নিজেই করেছি। এখন আর লাভ লোকসান নিয়ে ভাবি না। চলো ঘরে যাই। এভাবে আর কতদিন পালিয়ে বেড়াবে সোহাইলা? কোথায় পালালাম? তোমার পাশেই তো বসে আছি। যে কথাগুলো বলছি সেগুলো থেকে পালাতে চাচ্ছ। পালাতে চাচ্ছি বললে ভুল হবে। আমি কৌশলে কথাটা এড়াতে চাচ্ছি। যদি এখান থেকে ছুটে দৌড় দিতাম, তাহলে সেটা হতো পালানো। একই তো কথা হলো। এখন বলো, এড়াতে চাচ্ছ কেন? এমনি, ভালো লাগে না তাই। আমাকে না তুমি ভালোবাসো? তাহলে আমার কথা কেন ভালো লাগে না? ভালোবাসার মানুষের সবকিছু ভালো লাগতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমার তো তোমার সবকিছুই ভালো লাগে। হুম, মানুষের মন বড্ড অনিশ্চিত। আকাশের মতো ক্ষণে ক্ষণে রং বদলায়, তাই না? কথাটা মনে হচ্ছে আমাকে বললে। তুমি যেটা মনে করো সেটাই। কথাটা বলে কি দোলনা ছেড়ে উঠে দাঁড়ালো সোহাইলা। ও বাসার ভেতরে চলে যাচ্ছে। ওর পেছন পেছন তানভীরও যাচ্ছে। রান্নাঘরে গিয়ে সুহাইলা গতকাল থেকে এ পর্যন্ত রান্নাঘরে পা দেয়নি সে। নয়ন একাই সমস্ত কাজ সামাল দিচ্ছে। আজ শুক্রবার, তাই গতকাল সারা রাত ধরে সাবা ফোনে কথা বলেছে ইমরানের সাথে। ভোরের দিকে ঘুমিয়েছে। সুহাইলা একবার সাবার ঘরে গিয়ে উকি মেরেছিল। মেয়েটা কাঁথা পেঁচিয়ে ঘুমাচ্ছে। সুহাইলাকে দেখে নয়ন চেঁচামেচি শুরু করে দিল। ভাবি, আপনি আইছেন কেন? যান, বাইরে হন এখান থেকে। এইখানে কোনো কাজ করতে হবে না আপনার। পেছন থেকে তানভীর এসে চেঁচামেচি শুরু করে দিল। তুমি এখানে কেন? চুলা গোতাতে ইচ্ছে হলো বেশি? আমি জাস্ট এমনিতেই। কেন এসেছো জানার দরকার নেই। তুমি এখান থেকে বের হও। ওকে, যাচ্ছি। তবু প্লিজ চেঁচামেচি বন্ধ করো। মাথা ধরে যাচ্ছে আমার। সোহাইলা চলে যাচ্ছে উপরে। দুপুরে কি রান্না করবে সেটা নয়নকে বলতে এসেছিল তানভীর। সোহাইলা কিছুক্ষণ পর তানভীর রুমে এলো। মাথাটা ব্যথা করছে একটু কম। তাহলে চলো আজকে রাতে বাইরে ডিনার করি। সাথে সাবা, ইমরান, সাদি আর রিদিতাও যাবে। তুমি আমাদের সাথে ডিনারে যাবে? হুম, যাব। এখানে এত অবাক হওয়ার কি আছে? তুমি তো কখনো আমাকে নিয়ে বাইরে ডিনার করতে যাও না। আমার ফ্যামিলি মেম্বারদের সাথে তেমন করে মেশো না। আগের কথা বাদ দাও সোহেলা। আমি তোমাকে এখন আগলে রাখতে চাচ্ছি। তোমাকে জানতে চাচ্ছি। আমার তো নিজের ফ্যামিলি নেই। ফ্যামিলি এখন তোমার ফ্যামিলি, আমার ফ্যামিলি। ওদের সাথে মিশবো না তো কার সাথে মিশবো? একের পর এক ধাক্কা দেওয়া বন্ধ করো তানভীর। হজম করতে কষ্ট হচ্ছে। ঘড়িতে 11:30 বাজে। পাশাপাশি শুয়ে আছে তানভীর আর সোহাইলা। সোহাইলা ফেসবুক চালাচ্ছে আর তানভীর কপালে হাত দিয়ে চোখটা বন্ধ করে শুয়ে আছে। সোহাইলার ভাই বোনেদের খুব কাছ থেকে দেখেছে আজ ও। সাথে ইমরানকেও। কত মিল ওদের মাঝে। ওদের দেখে মনে হয়েছে তানভীর সেখানে থেকেও নেই। ওদের মতো তানভীর না। ওরা সবাই কতটা গল্প আর হাসাহাসিতে মেতে ছিল। আর সে নিজে ওদের মতো করে মিশতে চাচ্ছিল খুব, কিন্তু পারেনি। নিজের মধ্যে জড়তা কাজ করছিল। ও কখনো সেইভাবে কারোর সাথে মেশেনি। এত বড় ফ্যামিলি তানভীরের ছিল না। বাবা, মা আর সে। মাত্র 3 জনের ঘর। একটা সময় অনেক বন্ধু ছিল, অনেক হই হুল্লোড় করত। এরপর একদিন মা চলে গেল। ধীরে ধীরে বন্ধুদের কাছে থেকেও সে নিজেকে গুটিয়ে নিল। 4-5টা বন্ধু বাদে বাকি সবাই ওর খারাপ সময়ে ওকে নিয়ে রং তামাশা করেছে। এমন বন্ধু দিয়ে কি করবে ও, যারা ওর এতটা দুঃসময়ে খোঁচা মেরে কথা বলতে এতটুকুও ছাড় দেয়নি। যাদের সাথে সম্পর্ক ছিল ওদের সাথে এরপর কখনো সেইভাবে মেতে ওঠেনি তানভীর। এজন্যই হয়তোবা আজ জড়তা কাজ করছিল ওর মাঝে। চোখটা বন্ধ রেখেই সুহাইলাকে তানভীর বলল, তোমাদের ভাই বোনেদের মধ্যে খুব মিল, তাই না? হুম। ইমরানের সাথেও কত ভালো সম্পর্ক তোমাদের। ছেলেটা তোমাদের মতোই খুব ভালো মানুষও, প্যাচগোছ ছাড়া। হুম। তোমরা একসাথে থাকলে খুব মজা করো, তাই না? হুম। তানভীর খেয়াল করলো সোহাইলা কখন থেকে হু হু করছে। কথায় মনোযোগ নেই ওর।
কি করছে ও? চোখ মেলে দেখে সোহাইলা ফোন গোতাচ্ছে আর মিটমিট করে হাসছে। খানিকটা চটে গেল তানভীর। সোহাইলা ওকে ইম্পর্টেন্স দিচ্ছে না। তার হাত থেকে ফোনটা ছোঁ মেরে নিয়ে নিল তানভীর। সোহাইলা বেশ অবাক হয়েছে তানভীরের এমন কাণ্ডে। তানভীর ভুরু কুঁচকে তাকিয়ে আছে সোহাইলার দিকে। এমন ভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে খেয়ে ফেলবা আমাকে। সমস্যা কি? তোমার সমস্যা কি সেটা বলো। আমার আবার কি সমস্যা হবে? তোমার হাতে ফোন দিয়েছি, তার মানে এই না যে তুমি আমাকে ফেলে ফোন নিয়ে পড়ে থাকবে। আমাকে এভাবে ইগনোর করার মানে কি? ইগনোর কোথায় করলাম? তুমি আমাকে এটা সেটা জিজ্ঞাসা করছো, আর তুমি হু হু করেই যাচ্ছ, ফোন গোতাচ্ছ। কেন? আমার দিকে তাকিয়ে কথা বলা যায় না? তুমি তো চোখ বন্ধ করে কথা জিজ্ঞাসা করছিলে। একদম মুখে মুখে তর্ক করবে না আমার সাথে। তর্ক আমার পছন্দ না। তর্ক করলাম কোথায়? ইস, ন্যাকা! তর্ক করলাম কোথায়? তর্ক করছো না তো কি করছো? ঠিক আছে, করলাম না। কথাটা বলে সুহাইলা অন্য পাশে ফিরে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তানভীরের আরো রাগ উঠেছে। প্রচন্ড রকমের ইগনোর করছে তাকে সুহাইলা। সুহাইলার কাঁধে টেনে এপাশে ফিরল তানভীর। খুব দাম বেড়ে গেছে না? তানভীর পেছন পেছন ঘুরছে। তাই বেশি উড়ে গেছো? ডানা একদম কেটে দিব, বুঝেছো? সোহাইলা কোনো উত্তর দিচ্ছে না। খুব শান্ত চোখে ওকে দেখছে। তার কাছে তানভীরের এমন হুটহাট খারাপ ব্যবহার পানি ভাতের মতো। খুব বেশি অভ্যস্ত এই ব্যবহারের সাথে সে। কথা বলো না কেন? মুখ নেই তোমার? আমার সাথে কথা বলতে মন চায় না, তাই না? তামাম দুনিয়ার মানুষের সাথে তো ভালোই হাসি তামাশা করতে পারো। আমার সাথে করতে কি সমস্যা? বুড়ো হয়ে গেছি? বুড়ো লোককে কি ভালো লাগে না তোমার? সোহাইলার এবার মেজাজটা খারাপ হচ্ছে। উঠে বসে সে বেশ চড়া গলায় তানভীরকে বলতে লাগলো, কার সাথে হাসি তামাশা করেছি আমি? আর যদি করেও থাকি, তাহলে তোমার সমস্যা কোথায়? তোমার সাথে তো জীবনে কম করার চেষ্টা করিনি। তোমারই হাসি তামাশা করতে মজা লাগে না। যতবারই করতে গিয়েছি ততবারই তো বলেছো আমি নির্লজ্জের মতো তোমার গায়ে পড়ে পড়ে কথা বলতে আসি। এখন তুমি যে গায়ে পড়ে কথা বলতে আসো, সেটা কি? এটা কি নির্লজ্জতা না? আর কথায় কথায় বুড়া বুড়া কেন করো? আজ পর্যন্ত শুনেছো তোমাকে আমি এই কথা বলেছি? বরং উঠতে বসতে তুমি আমাকে বলেছো আমি পিচ্ছি। তোমার সাথে আমার যায় না। 27-28 বছরের মেয়ের জন্য তোমার পারফেক্ট ছিল। কি জানো মেয়েটার নাম? তোমার ক্লায়েন্টের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, প্রিয়া। প্রায় ওই মেয়ের সাথে আমাকে তুলনা করতে। ওর বয়সী বউ নাকি তোমার প্রয়োজন ছিল। ওর মতো স্মার্ট রিচ ফ্যামিলির মেয়ে তোমার দরকার ছিল। তোমার স্ট্যাটাসের সাথে যায় সেই হিসাব করতে গেলে আমার বয়স, স্ট্যাটাস সব নিয়ে তুমি আমাকে ছোট করেছো। আমি তো কখনো অভিযোগ করিনি। আর আমি তো কখনো বলিনি তুমি বুড়া, এটা সেটা। তাহলে বারবার এক কথা কেন বলো? কি শুনতে চাও তুমি? আমার মুখ থেকে শুনতে চাও যে তুমি বুড়ো? হ্যাঁ, তুমি বুড়ো। তুমি একটা বুড়ো ইবলিশ। ভালো সাজার যতই নাটক করো না কেন, তুমি জীবনেও ভালো হবা না। তুমি ইবলিশ ছিলা, আর জীবনই তাই থাকবা। আসলে কি জানো, আসিফ আমার জন্য একদম পারফেক্ট একটা ছেলে ছিল। যথেষ্ট ইয়াং ও তোমার মতো বুড়ো না। আমার পাশে ওর মতো ছেলেকেই মানায়। তোমার মতো বুড়ো কেনা। তোমাকে ডিভোর্স দিয়ে আমি ওকেই বিয়ে করব। কথাটা বলে সুহাইলা পা বাড়িয়েছে অন্য রুমে যাওয়ার জন্য। তানভীরের পায়ের রক্ত মাথায় উঠে গেছে। বিছানা ছেড়ে নেমে এসে সুহাইলার পথ আগলে ওর গলাটা চেপে ধরলো তানভীর। কি বললি তুই? আবার বল। সে এতটাই জোরে চেপে ধরেছে যে কথা গলা থেকে বেরোনো থাক দূরের কথা, নিঃশ্বাসটাই সোহাইলা ঠিক মতো নিতে পারছে না। শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে গেছে এমন মনে হচ্ছে। শত চেষ্টায় নিজেকে ছাড়াতে পারছে না সোহাইলা। চোখের সামনে অন্ধকার হয়ে আসছে। কিরে, এখন মুখ থেকে কথা আসে না কেন? আসিফের কাছে যাবি? খুব শখ হচ্ছে যাওয়ার, তাই না? তুই তো ছোট লোকের বাচ্চা। তুই ওই তনুর মতোই একটা ছোট লোকের বাচ্চা। তোর মতো ছোট লোক এই ঘরে থাকার কোনো দরকার নেই। তুই থাকা মানে ঘর নোংরা হওয়া। এক্ষুনি ঘর থেকে বের হ তুই। কথাটা বলে সুহাইলাকে সজোরে ধাক্কা মারলো তানভীর। ড্রেসিং টেবিলের কর্নারে কপালটা ঠেকলো। গতকাল অ্যাক্সিডেন্টে যে জায়গাটা ব্যথা পেয়েছিল ঠিক সেইখানটায় ব্যথা পেয়েছে সে। কপাল ফেটে ফের রক্ত বেরোচ্ছে। মাথাটা প্রচন্ড রকমের ঘুরে উঠল তার। চোখের সামনে ধীরে ধীরে সমস্ত কিছু অস্পষ্ট হয়ে উঠছে ওর। চোখ জোড়া বন্ধ হয়ে আসছে।
তানভীরের সামনেই মাটিতে লুটিয়ে পড়ল সে। 5 সেকেন্ড সময় লাগলো তানভীরের ঘটনাটা কি ঘটেছে সেটা বুঝতে। সোহাইলার কপাল রক্ত ঝরতে দেখে তানভীরের এতক্ষণে হুঁশ হলো মেয়েটা অসুস্থ ছিল। গতকাল কপালে 3টা সেলাই পড়েছে, আজ একজাক্টলি সেখানে আবারও ব্যথা দিয়েছে সে। এটা কি করলো সে? ও তো এমনিতেই অসুস্থ ছিল, এখন যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে? মাথা হ্যাং হয়ে যাচ্ছে তানভীরের। গুটি গুটি পায়ে সুহাইলার পাশে ফ্লোরে যে বসলো সে। সুহাইলার গালে আলতো করে ধাক্কা দিচ্ছে তানভীর। এই তাকাও। কি বলছি, তাকাচ্ছ না কেন সোহা? এই সোহা, চোখ মেলে তাকাও। দেখো, আমি কিন্তু ভয় পাচ্ছি, প্লিজ তাকাও আমার দিকে। সোহাইলাকে নড়াচড়া করতে দেখে তানভীরের মনে হচ্ছে তার বউ বোধহয় মরে গেছে। পুরো শরীর অসাড় হয়ে যাচ্ছে তার। কি করবে না করবে খুঁজে পাচ্ছে না। খাটের উপর থেকে ফোনটা কোনো মতে হাতে নিয়ে ফাহিমকে কল করলো তানভীর। 2বার রিং হওয়ার পর রিসিভ করলো ফাহিম। কিরে, এত রাতে ফোন করেছিস কেন? কোনো সমস্যা? সুহাইলা, কি হয়েছে ওর? অসুস্থ হয়ে গেছে আবার। আমি আমি বোধহয় ওকে মেরে ফেলেছি। কি বলছিস পাগল ছাগলের মতো? তুই আয়, আয় না প্লিজ, একটু দেখে জানা ও বেঁচে আছে কিনা। তানভীর, তুই কি ড্রিঙ্ক করেছিস? না, সোহাইলাকে বোধহয় আমি মেরে ফেলেছি। এখন কি হবে? ওকে ছাড়া আমি কিভাবে থাকবো? এক কাজ করি, আমিও মরে যাই। তানভীর, তুই কিচ্ছু করবি না, যেভাবে আছিস সেভাবেই থাক, আমি আসছি। ফোনটা কেটেই পাগলের মতো ছুটতে ছুটতে বেরিয়ে এলো ফাহিম। বের হওয়ার সময় নিশাত কয়েকবার জিজ্ঞাসা করেছে কি হয়েছে, কোনো উত্তর দেয়নি ফাহিম। উত্তর দিয়ে সময় নষ্ট করতে চায় না সে। রাস্তা ফাঁকা ছিল, তাই পৌঁছাতে মাত্র 7 মিনিট লেগেছে। সামনে কলিং বেল চেপে যাচ্ছে ফাহিম। নয়ন ঘুম ঘুম চোখ নিয়ে কিছুক্ষণ বাদে গেট খুলে দিল। দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে তানভীরের রুমে আসলো ফাহিম। এসে দেখে সুহাইলাকে এক হাতে বুকে জড়িয়ে ধরে অন্য হাতে সুহাইলার কপাল চেপে ধরে রেখেছে তানভীর। 2 চোখ বেয়ে পানি ঝরছে ওর, একদম নিঃশব্দে। ফাহিমের চোখ কপালে উঠে গেছে এত রক্ত দেখে। কিরে, এমন হলো কিভাবে? তানভীর কোনো কথা বলছে না, এক নজরে সুহাইলার দিকে তাকিয়ে আছে। তানভীরকে আলতো ধাক্কা দিয়ে ফাহিম জিজ্ঞাসা করলো, তানভীর, কি হয়েছে ওর? কি করেছিস তুই ওর সাথে? ওকে গলা চেপে ধরেছিলাম, এরপর ধাক্কা দিয়েছি। আচ্ছা, ও কি মরে গেছে? এই মুহূর্তে তানভীরকে অস্বাভাবিক মনে হচ্ছে ফাহিমের, কিন্তু সেই সব নিয়ে ভাববার সময় নেই। অলরেডি অনেক ব্লিডিং হয়ে গেছে, ওকে হসপিটালে নিতে হবে। পকেট থেকে ফোনটা বের করে কল করলো ওর বন্ধু আসাদকে। হসপিটালে আসতে বলেছে ওকে। সোয়াইলার ট্রিটমেন্ট আসাদকে দিয়েই করাবে ফাহিম। যদিও আসাদ ঘন্টাখানেক আগেই হসপিটাল থেকে বেরিয়ে গেছে, কিন্তু সে ফাহিমের কথায় আবারও আসতে রাজি হয়েছে। তানভীর সোহাইলাকে এক্ষুনি হসপিটালে নিতে হবে, আর নয়তো সত্যিও মরে যাবে। ওঠ, ওকে কোলে নে, নিচে নাম জলদি, আমি যে গাড়ি স্টার্ট দিচ্ছি। ফাহিমের কথায় খানিকটা সাহস পাচ্ছে তানভীর। সুহাইলাকে কোলে তুলে নিয়ে নিচে নেমে এলো। তানভীর গাড়ির পেছনের সিটে সুহাইলাকে নিয়ে বসেছে। এখনো শক্ত করে বুকে জড়িয়ে ধরে রেখেছে তানভীর। গায়ে হালকা আকাশি রঙা গেঞ্জিটা লাল রঙে ভিজে যাচ্ছে, আর তানভীরের চোখের পানিতে সুহাইলার গাল ভিজছে। আসাদের চেম্বারে দাঁড়িয়ে আছে ফাহিম। সুহাইলার কপালে স্টিচ দেয়া ছিঁড়ে গেছে, সুতাগুলো কাটছে আসাদ। তানভীর পাশেই দাঁড়িয়ে আছে, ওর মুখ দেখে মনে হচ্ছে ব্যথাটা ওর নিজে পাচ্ছে। আসাদ, একটু আস্তে স্টিচ কর, আমার ব্যথা পাচ্ছে বউ। ব্যথা পাবে কিভাবে? ও এখনো সেন্সলেস। সেন্সলেস হোক তাতে কি হয়েছে? ও ঠিকই ব্যথা পাচ্ছে, তুই আস্তে আস্তে কাট। এখন এত দরদ উতলে উঠছে কেন তোর? মেয়েটা ইনজুর্ড ছিল, তুই কিভাবে পারলি ওকে ধাক্কা দিতে? শুধু ধাক্কা না, তানভীর ওকে গলা চেপেও ধরেছিল। ও অমানুষ হয়ে গেছে ফাহিম। আমি কি ইচ্ছে করে করেছি নাকি? রাগ উঠে গিয়েছিল প্রচুর, কন্ট্রোল করতে পারিনি। ওই যে, ও যে সিক সেটা মনেই করতে পারিনি, একদম ভুলে গেছিলাম। মাইন্ড থেকে স্লিপ হয়ে গিয়েছিলি মনে, মানে কি হ্যাঁ? ওর কপালে এত বড় ব্যান্ডেজ কি তোর চোখে পড়েনি? ফাহিম, মেয়েটাকে ওর কাছে রাখার রিস্ক হয়ে যাবে। এক কাজ কর, ওকে ওর বাবার বাসায় রেখে আয়, সুস্থ হলে ফিরে আসবে। রিস্ক মানে? ওর বাবার বাসায় কেন যাবে? ও গেলে আর ফিরবে না। আমিও সেটাই চাই, ও না আসলেই ঠিক হবে। কি আছে তোর কাছে? কি দিয়েছিস ওকে আজ পর্যন্ত? যা তা আচরণ করেছিস, তোর কারণে রাহাত এইসব করার সুযোগ পাচ্ছে।
তুই জানিস রাহাতের ঘটনা ম্যাক্সিমাম মানুষই জানে। সেদিন পার্টিতে গিয়ে আম্মু আর আমার ওয়াইফ এইসব গসিপ শুনে এসেছে। তুই তো বউয়ের সাথে কি করেছিস না করেছিস সেসব কথাও সেখানে বলা বলি হচ্ছিল। হুম, নিশাত আমাকেও বলেছে দুই মহিলা নাকি ফোনে করে ওর কাছে জানতে চেয়েছে ঘটনা কতটুকু সত্য। মেয়েটাকে নিয়ে রীতিমতো তামাশা চলছে। মহিলাগুলো পারেও বটে। তুই জানিস তানিশা সেদিন পার্টি থেকে এসে আমাকে বলেছে তোমার বন্ধু একটা জানোয়ার। মেয়েটার উচিত ওকে ছেড়ে দিয়ে রাহাতকে বিয়ে করে ফেলা, তাহলে তোমার বন্ধুর মুখে স্যান্ডেলের বাড়ি পড়বে। নিশা তো এক্স্যাক্টলি এই কথাটাই আমাকে বলেছে। তোদের বউরা জানোয়ার, সব কয়টা অসভ্য। আশ্চর্য, তুই ওদের বকছিস কেন? ওরা চায় না আমার সংসারটা টিকুক। কেন চায় না? আমি আমার বউকে বেশি ভালোবাসি, এটা ওদের চোখে হিংসা হয়, তাই না? কি যে ভালোবাসিস সেটা নমুনা তো চোখের সামনেই আছে। দেখ, আমাকে এসব বলবি না। আই রিয়েলি লাভ হার। খারাপ ব্যবহার করলি তুই, মরলি তুই, ব্যথা পেলে সুহাইলা, আর কাঁদছিস কিনা তুই? এই ন্যাকা কান্না অফ কর তো, আমার মেজাজ খারাপ হচ্ছে। এই তুই আস্তে ড্রেসিং কর না, ওর কষ্ট হবে তো। আর কত আস্তে করব, ও ব্যথা পাচ্ছে তো। আসাদ ফাহিম দুজনেই তানভীরের দিকে তাকিয়ে আছে। ওদের চোখে বিরক্তি আর খারাপ লাগা দুটোই একসাথে প্রকাশ পাচ্ছে। এটা তোর কেমন ভালোবাসা তানভীর? ওর জন্য এত কষ্ট হয়, তাহলে মেরেছিস কেন? ও বলেছে আমাকে ডিভোর্স দিয়ে আসিফকে বিয়ে করবে। এটা আবার কে? ওকে ভালোবাসে আরো 7 বছর আগে থেকে। শয়তানটা এখনো আমার বউকে ভালোবাসে, সেই 7 বছর আগে থেকে। তুই কি গাধা? ওই ছেলেকে বিয়ে করার হলে সে তো তখনই বিয়ে করতো। তোর এত টর্চার সহ্য করতো, তবু ওই ছেলের কাছে যায়নিও। তখন তো সেসব মাথায় আসেনি। হুট করে কথাটা শুনে রাগ আর কন্ট্রোল করতে পারিনি। মাথাটা সেই কখন থেকে হ্যাং হয়েছিল এই মেয়েকে নিয়ে। এরপর এই কথা বলে ও আরো আগুনের মধ্যে ঘি ঢেলে দিল। হ্যাং ছিল কেন? কিছু হয়েছে ওর সাথে? তুই কখনো সোহার সাথে ওর ফ্যামিলির বন্ডিং নোটিশ করেছিস? হ্যাঁ করেছি, খুব ভালো বন্ডিং। প্রয়োজনের চেয়ে বেশি ভালো বন্ডিং ওদের মাঝে। কি আশ্চর্য, ভাই বোনের মধ্যে ভালো বন্ডিং থাকবে না? থাকুক ভালো কথা, এই জন্য আমাকে বাদ দিয়ে কেন? কি করছে ও? আজ রাতে ডিনারে গিয়েছিলাম ওদের নিয়ে, সবার হাজবেন্ডও ছিল ওদের সাথে। ওরা চারজনে মিলে সে কি ফুর্তি! এক একজন হাসতে না পেরে ফ্লোরে গড়াগড়ি খায়। কই, ওরা তো কখনো আমার সাথে এত হাসাহাসি করে না। আর সোহা, ও তো এত হাসাহাসি দুষ্টুমি আমার সাথে করে না কখনো। নিজেরা নিজেরা তো ঠিকই করে। পুরোপুরি একা মনে হচ্ছিল নিজেকে। আমাকে এভাবে দূরে সরিয়ে রাখার মানেটা কি? আমার কষ্ট হয় না? তোকে কি ওরা অন্য টেবিলে বসিয়েছিল? না, একই টেবিলে বসেছিলাম। তাহলে দূরে সরালো কিভাবে? তুই যদি এক টেবিলে থাকা সত্ত্বেও ওদের সাথে সেভাবে মিশতে না পারিস, তাহলে সেখানে ওদের কি দোষ? ওরা কি এখন তোর জন্য নিজেরা নিজেরা একটু মজাও করবে না? আমি কি না করেছি করতে পারবে না, কিন্তু আমাকে ফেলে কেন? ফের একই কথা বলছিস। ওরা কি এখন তোকে বলবে আসেন তানভীর ভাই আমরা হাসাহাসি করি? তোর ওদের সাথে মজা করতে ইচ্ছে হয়েছিল, তুই নিজে থেকে করিসনি কেন? চেয়েছিলাম কিন্তু পারিনি। কেন? জানি না। তুই ওদের সাথে মিশতে পারিসনি, সেটা তোর সমস্যা, ওদের না। তাছাড়া বরাবরই ওরা জেনেছে তুই গম্ভীর প্রকৃতির, নিজেকে কখনোই ওদের সামনে মেলে ধরিসনি। তাই হতে পারে তুই চুপচাপ বসেছিলি, সেটা ওরা স্বাভাবিক মনে করেছে। আর তুই যে বললি সোহাইলা তোর সাথে কখনো সেভাবে মেশেনি, তোর কথার উত্তরটা এখন দেই। সোহাইলা বরাবরই তোর সাথে দুষ্টুমি করতে চেয়েছে, বরং তুই ওকে কখনো পাত্তা দেসনি। এখন ও কি তোর পেছন পেছন ঘুরতেই থাকবে? কম তো আর ও তোর পেছনে ঘোরেনি। তুই কয়দিন ঘুরেছিস ওর পেছনে? 5-6 দিনে অতিষ্ঠ হয়ে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলেছিস। তুই বলতে পারবি শ্বশুর বাড়িতে গত 20 মাসে কয়বার পা দিয়েছিস? তোকে 100বার দাওয়াত করেও ওনারা নিতে পারেনি ওই বাড়িতে। সাদমান তোকে প্রতি সপ্তাহে ফোন করতো 2-3 বার। তুই কয় বেলা ওকে ফোন করেছিস? সবার বিয়েতে তুই যাসনি। ইমরানের সাথে তোর প্রথম ইন্ট্রোডিউস হয়েছে তুই অ্যাক্সিডেন্ট করার পর। তুইও ওই বাড়ির জামাই, ইমরানও ওই বাড়ির জামাই। তোর বাসায় তো কোনো দাওয়াত ছাড়াই ও চলে এসেছে তোকে দেখার জন্য। আর তোকে এতবার দাওয়াত করার পরও তুই যাসনি।
পার্থক্যটা বুঝতে পারছিস? এখন তুই বল, ওদের দোষটা কোথায়? তুই চুপচাপ ধাসের, সেজন্য হয়তো তোকে নিয়ে এত মাতামাতি করেনি। ওরা ওদের তো ছিল, তোকে তোর মতো থাকতে দিয়েছে। সামান্য একটা ব্যাপারকে তুই টেনে টুনে কত বড় করে বানালি। তুই জানিস ও আগের মতো করে আমার সাথে কথা বলে না। এখন সুহাইলাকে অন্য কারোর সাথে বেশি মিশতে দেখলে আমার মনে হয় ও আমার কাছ থেকে 100 হাত দূরে সরে গেছে। ভয় লাগে অনেক। দূরত্বটা তুই বাড়িয়েছিস, আর আজকে যা করেছিস এরপর দূরত্ব আরো বাড়বে। সুহাইলা তো তখন শুধু আগুনে ঘি ঢেলেছিল, আর তুই ঘিয়ে কেরোসিন দুটোই ঢেলেছিস। এখন তাহলে কি হবে? কি আবার হবে? চলে যাওয়ার নাম নিলে তো আবার পিটিয়ে বেহুশ বানিয়ে ফেলে রেখে দেব। তাহলেই হলো, তোর বউ ঘরে থাকবে, তোর সাথে তর্কে জড়াবে না। আচ্ছা আসাদ, কতক্ষণ হয়ে গেল? ওর জ্ঞান এখনো ফিরছে না কেন? একটু সময় লাগবে। আজকে রাতটা চাইলে তুই এখানে রাখতে পারিস, আবার বাসায়ও নিয়ে যেতে পারিস। নতুন করে স্টিচ করে দিয়েছি, এবার আরো দুটো স্টিচ এক্সট্রা লেগেছে। ঘা শুকাতে একটু সময় লাগবে। মেডিসিন দিয়ে দিয়েছি, নিয়ম মতো করে খাওয়াবি। সকালে একবার আর সন্ধ্যায় একবার ব্যান্ডেজ খুলে ড্রেসিং করবি। 3 দিন পর নিয়ে আসিস, সেলাই কেটে দিব। আর প্লিজ রাগটা কন্ট্রোল কর। মেয়েটাকে আর কত পিষবি? তোর অত্যাচারে এই মেয়ে একদিন মরেই যাবে। এটা একটা মিস্টেক ছিল, আর কখনো হবে না। তোকে একটা কথা বলি, আমার মতে তুই কিছুদিন সেপারেট থাক। ওকে ওর বাবার বাসায় পাঠিয়ে দে। কেন? তুই মেন্টালি মোটেও স্টেবল না। কখন কি করে ফেলবি তার কোনো ঠিক নেই। তাছাড়া সোহাইলারও একটা ব্রেক প্রয়োজন। অনেক সময় দূরত্ব সম্পর্ককে মজবুত করে। অলরেডি দূরত্ব চলে এসেছে, আর কত দূরে যাব? দেখ, আমার সাজেস্ট করার দরকার ছিল, করেছি। এখন তুই মানবি কি মানবি না সেটা তুই ভালো করে জানিস। তুই কি ওকে আজকে রাতটা হসপিটালে থাকবি নাকি বাসায় নিয়ে যাবি? বাসায় যাব। তাহলে আমি তোকে বাসায় ড্রপ করে দেই। কাল সকালে নিষাদকে পাঠিয়ে দেব। তুই একা সব ম্যানেজ করতে পারবি না। আর রাতে কোনো প্রবলেম হলে আমাকে বা আসাদকে ফোন দিস। চল তাহলে বের হই। হুম, চল। তানভীরকে বাসায় পৌঁছে দিয়ে ফাহিম নিজের বাসায় চলে গেল। তানভীর সোহাইলার হাত ধরে ওর পাশে বসে অপেক্ষা করছে কখন ওর জ্ঞান ফিরবে। অপেক্ষার প্রহরগুলো খুব বাজে হয়, সহজে কাটতে চায় না। তানভীরের ক্ষেত্রেও তাই হচ্ছে। খুব মেজাজ খারাপ হচ্ছে নিজের ওপর। এমনটা সে নাও করলে পারত। আসাদের কথাগুলো অযৌক্তিক ছিল না। সোহাইলাকে সে এক প্রকার বেঁধে রেখেছে এখানে। এতে ওর মনে তিক্ততা বাড়ছে, কমছে না। তার উপরে আজ যা ঘটেছে তা ছিল খুবই অযৌক্তিক। এটার জন্য যে তাকে যথেষ্ট ভুগতে হবে সেটা সে ভালো করেই আন্দাজ করতে পারছে। সুহাইলা চলে যাওয়ার পরই সে ভালোবাসার টানটা বুঝতে পেরেছিল। হতে পারে খানিকটা দূরে গেলে সুহাইলাও সেই পুরনো টানটা অনুভব করতে পারবে। তাছাড়া সুহাইলা তো আর অন্য শহরে থাকে না, এই শহরেই থাকবে। ওর বাবার বাসা তো খুব বেশি দূরেও না। যখন খুব বেশি খারাপ লাগবে তখন ছুটে চলে যাবে ওর কাছে, কিছু সময় কাটিয়ে আসবে ওর সাথে। সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে। সুহাইলা সুস্থ হলেই ওকে পাঠিয়ে দিবে ওর বাসায়। সুহাইলা আস্তে আস্তে নড়াচড়া করছে, জ্ঞান ফিরছে তার। তানভীর খুবই উদ্বিগ্ন হয়ে সোহাইলাকে ডাকছে। সোহাইলা, শুনছো? তাকাও আমার দিকে। চোখ মেলতে খুব কষ্ট হচ্ছে ওর। তবুও একটু একটু করে চোখ মেলে তাকাচ্ছে সোহাইলা। সোহাইলার গাল দুটো চেপে ধরলো তানভীর। সোহাইলা চোখ মেলে তাকিয়েছে। তানভীরের দিকে কেমন যেন তাকিয়ে আছে। সে কি রাগ করে তাকিয়ে আছে না অন্যভাবে তাকিয়ে আছে সেটা বুঝতে পারছে না তানভীর। সোহাইলাকে কাঁদো কাঁদো গলায় তানভীর বলল, আই এম সরি। সোহাইলা কোনো কথা না বলে চোখটা আবারও বন্ধ করে ফেলল। তানভীর সোহাইলার গালে আলতো করে ধাক্কা দিয়ে বলল, তাকাও না আমার দিকে, আমি কষ্ট পাচ্ছি তো। সোহাইলা এবার চোখ মেলে তাকালো। তানভীরের চোখের দিকে তাকিয়ে আছে সে। তানভীরের চোখে অনুশোচনার আগুন দেখতে পাচ্ছে সোহাইলা। সে দিব্যি বুঝতে পারছে সে আগুনে তানভীরের ভেতর জ্বলে জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। কিসের অনুশোচনা তানভীরের? কেন করছে সে অনুশোচনা? তাকে ধাক্কা দিয়েছে তাই? দিয়েছে তো কি হয়েছে? এতে তো তানভীরের কিচ্ছু যায় আসে না। সে তো ইচ্ছে করে ধাক্কা দিয়েছে।
সে চাইছিল সোহাইলা ব্যথা পাক, এই জন্যই তো ধাক্কা দিয়েছে। তাহলে এই অনুশোচনা কেন? পরক্ষণে মনে পড়ে গেল তানভীর ওকে বলেছে ঘর থেকে চলে যেতে। যাক, ভালোই হলো। এখন আর ওকে এখানে আটকে পড়ে রাখতে হবে না। তিক্ততা বাড়বে। সম্পর্কটা এখন সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই দাঁড়িয়ে থাকবে। চাইলে এখনই যাওয়া যেত, কিন্তু এত রাতে বাড়ি ফিরতে গেলে বাপ ভাইয়ের ১০০টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। এর চেয়ে ভালো আজ রাতটা এখান থেকে কাল সকালে চলে যাবে। তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, সোহাইলার সেই দিকে কোনো খেয়ালই নেই। সে অন্য চিন্তায় ডুবে আছে। তানভীরের ধাক্কায় হুঁশ ফিরল সোহাইলার। কথা বলো না কেন আমার সাথে? খুব বেশি রেগে গেছো আমার উপর? আমার সাথে কথা বলবে না সিদ্ধান্ত নিয়েছো? দেখো তানভীর, কথা বলার মতো কোনো মুড আমার নেই এই মুহূর্তে। আমার মাথা প্রচন্ড ব্যথা করছে। খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তবে তুমি যতটুকু কষ্ট আশা করেছিলে ততটুকু পাচ্ছি কিনা জানি না। তোমার কি ধারণা আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিয়েছি? তানভীর, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এমনটা করিনি। তুমি যখন আসিফের কথা বলছো তখন আমার সহ্য হয়নি, একদমই সহ্য হয়নি। ওই ছেলের নাম মনে হলে আমার অশান্তি শুরু হয়ে যায়। মনে হয় ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিবে। তার উপরে তুমিও আমাকে শুনিয়ে দিলে আমাকে ছেড়ে ওই ছেলেকেই তুমি বিয়ে করবে। তুমি আমার সামনে ওর প্রশংসাও করছো, আর প্রশংসা কষ্ট এইসব শুনলে হয়? তুমি না আমার ওয়াইফ? তুমি আমার সামনে অন্য ছেলের প্রশংসা করলে আমার সহ্য হয়? সুহাইলা চুপচাপ তানভীরের কথা শুনছে। ইচ্ছে হচ্ছে ওর প্রতিটা কথার উত্তর শুনিয়ে দিতে, কিন্তু তর্কে যাওয়ার মতো ইচ্ছে বা শক্তি কোনোটাই সোহাইলার এই মুহূর্তে নেই। কোনো মতে কাল সকালে এখান থেকে বের হতে পারলেই হলো। আবার চুপ করে আছো? কিছু বলো না কেন? কথা বলো প্লিজ। কি বলবো? আমাকে মাফ করেছো? হ্যাঁ করেছি। সত্যি বলছো তো? হুম। তোমার মুখ দেখে মনে হচ্ছে না। তোমার মনে না হলে আমার কিছুই করার নেই। তোমার কথা শুনেই বুঝতে পারছি তুমি আমাকে মাফ করোনি। সরি সুহাইলা, মাফ করে দাও না প্লিজ। আমার মাফ করি না করি তাতে তোমার কি এসে যায়? কি বলো? তুমি আমার সাথে রাগ করে থাকলে আমার কষ্ট হবে না? আমি তোমার সাথে কথা বলতে চাইবো আর তুমি ঠিক করে উত্তর দিবা না। তুমি আমাকে ইগনোর করবে। প্লিজ মাফ করে দাও। আমি তো কাল সকালেই চলে যাচ্ছি। তোমার ঘরে আর থাকবোও না, আর ইগনোরনেস তোমাকে দেখতেও হবে না। কোথায় যাবে তুমি? আমার বাসায়। তোমার বাসায় মানে? ফ্ল্যাট ভাড়া করেছো নাকি? ফ্ল্যাট কেন ভাড়া করব? আমার বাবার ঘর আছে না, সেখানেই যাব। সেটা বলো যে তোমার বাবার বাসায় যাবে। ওটাকে তুমি নিজের বাসা বলছো কেন? আমার বাবার বাসা মানেই তো আমার বাসা। না, তোমার বিয়ে হয়ে গেছে, এখন এটা তোমার বাসা, ওটা না। এটা কোনো কালেই আমার বাসা ছিল না। যদি এটা আমার হতো তাহলে যথেষ্ট মূল্য আমাকে দেওয়া হতো, যেমনটা আমার বাবার ঘরে আমাকে দেওয়া হয়। তাছাড়া তুমি নিজের মুখে কিছুক্ষণ আগে বলেছো আমাকে এই ঘর থেকে চলে যেতে। তাহলে এখন আবার এসব বলছো কেন? এক মুখে কত কথা বলো তুমি। গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রং বদলাও। সেটা তো রাগ করে বলেছি। তুমি না আমাকে ভালোবাসো? আমার মনের কথা এখনো পড়তে শেখোনি? আমার মুখের কথাটাকেই প্রাধান্য দিচ্ছ? আমার রাগটাকেই বড় করে দেখছো? আমার ভালোবাসাটাকে দেখতে পাচ্ছ না? আজকাল তানভীরের মতি গতি বুঝতে সোহাইলার খুব ঝামেলা হয়। এক এক সময় এক এক রূপ দেখছে সে। এখনই ভালো আবার এখনই খারাপ। একটা মানুষের মতি গতি এত দ্রুত কিভাবে পরিবর্তন হতে পারে মাথায় ঢোকে না সোহাইলার। আমার কথা কি শুনতে পাচ্ছ? হুম। কোন ধ্যানে পড়ে আছো বলো তো? কিছু না। বিশ্বাস করো, আমার মাথা থেকে কথাটা একদমই স্লিপ হয়ে গিয়েছিল তুমি অসুস্থ। এক কথা আর কতবার বলবে তুমি? তুমি যাতে বিশ্বাস করো সেজন্যই বারবার বলছি। বারবার এক কথা বললে যে আমি বিশ্বাস করব, সেটা তোমাকে কে বললো? তাহলে কি করব আমি? কি করলে তোমার বিশ্বাস হবে? কিচ্ছু করতে হবে না। আমাকে প্লিজ আমার বাসায় ফিরে যেতে দাও। এভাবে হচ্ছে না। দিন যাবে আর ব্যাপারগুলো এলোমেলো হতে থাকবে। সবার ভাগ্যে সব থাকে না তানভীর। আমাদেরও একসাথে থাকাটা ভাগ্যে নেই। আর সত্যি কথা বলতে এতদিন যে তানভীরকে আমি চিনতাম সে রীতিমতো হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এই তানভীরকে বুঝতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। এমনকি তোমার ভালোবাসাটাও সেইভাবে আমি অনুভব করতে পারছি না।
কেন পারছি না তা জানি না। একসময় মনে হয় ভালোবাসা, আর অন্য সময় মনে হয় বাসনা। খুব বেশি দোটানায় ভুগছি তোমাকে নিয়ে। তোমাকে বাবার বাড়ি যেতে দিব, কিন্তু আমি কিছু কন্ডিশন দিচ্ছি। কি? পার্মানেন্টলি বাবার বাড়ি যাওয়া বা আমাকে ডিভোর্স দেওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি সুস্থ হওয়ার পর তোমাকে দিয়ে আসবো আমি। সাদির বিয়ে শেষ হওয়ার ঠিক 3 দিন পরেই বাসায় ব্যাক করবা আমার সাথে। তানভীর, কথা বোঝার চেষ্টা করো। কি বুঝবো? আমাদের ডিভোর্স হওয়াটাই ভালো হবে। এমন কেন মনে হচ্ছে তোমার? একসাথে থাকলে কখনোই সম্পর্ক ঠিক হবে না। যা আছে সেটাও নষ্ট হবে। সম্পর্ক নষ্ট হবে কি হবে না সেটা পরেরটা পরেই বোঝা যাবে। তুমি ভেবো না সম্পর্কটা নিয়ে মাথা ব্যথা তোমার একার। তোমার চেয়ে দ্বিগুণ মাথা ব্যথা আমার। কিভাবে এটাকে টিকিয়ে রাখবো? ডিভোর্সের ভূত মাথা থেকে নামাও, আর নয়তো চতুর্দিকে আগুন জ্বলবে। সেটা জ্বালাবো আমি। তোমার কি ধারণা ডিভোর্স দিতে চাইলেই আমি দিয়ে দিব? এত সহজ? তুমি কোন লয়ার হায়ার করবে গিয়ে করো। আমিও এটার অন্ত দেখতে চাই। তুমি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে। আশা করি কোনো অহেতুক ঝামেলায় তুমি আমার সাথে জড়াবে না। এবার আসি বাকি কথায়। যখন আমার সাথে বাহিরে ঘুরতে যেতে পারবে বলবো, ঠিক তখনই বের হতে হবে। কোনো ধরনের এক্সকিউজ আমি শুনবো না। রাত 1টা বাজুক 3টা বাজুক, আমার কথা বলতে ইচ্ছে হলেই ফোন করব। ফোন তোমাকে রিসিভ করতেই হবে। রাত বিরাতে তোমাকে দেখতে ইচ্ছে হলে তোমার বাসায় যাব। এটা নিয়ে আমাকে কোনো ধরনের বাধা দেওয়া যাবে না। তোমার রান্না খাওয়ার বাজে অভ্যাস হয়ে গেছে। নয়নের রান্না এখন আর খেতে একদমই মজা লাগে না। প্রতিদিন দুপুরে ড্রাইভারকে পাঠাবো, ওর কাছে রান্না করে খাবার পাঠিয়ে দিবে। আর যেদিন ইচ্ছে হবে একসাথে লাঞ্চ করার, সেদিন তোমাকে ফোন করে জানাবো। সোজা আমার অফিসে চলে আসবে। শর্তে রাজি আছো? কিছুক্ষণ চুপ থেকে চিন্তা করলো সুহাইলা। এখন যদি এইসব শর্তে রাজি না হয়, তাহলে ওকে আর বাবার বাড়িতে যেতে দিবে না। তাই সে রাজি হয়ে গেল। হুম, আমি রাজি। শিওর তো? হুম। যাওয়ার পর শর্ত ভাঙবে না তো? না। কথাটা যেন মনে থাকে। যদি কন্ডিশনস ব্রেক করো, তাহলে ঘাট ধরে বাসায় নিয়ে আসবো। সাদির বিয়ের যাওয়ার বন্ধন বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? দূরে থাকতে চাচ্ছ, থাকতে দিচ্ছি। সেখান থেকে ফিরে আসার পর আমি সব কিছু ঠিকঠাক দেখতে চাই। আমি আমার আগের সোহাইলাকে ফেরত পেতে চাই। তোমাকে, তোমার পাগলামিগুলোকে খুব মিস করি। আগে তো কথা বলতে বলতে আমার কানটা ব্যথা বানিয়ে ছাড়তে, আর এখন আমি কোনো কথা বলে ঠিক করে সেটার উত্তর পর্যন্ত দাও না। তোমার কাছ থেকে শিখেছি তানভীর, কিভাবে একটা মানুষকে ইগনোর করতে হয়, কিভাবে একটা মানুষের কথার উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকা যায়। এগুলো কি বাদ দেওয়া যায় না? চাইলেই সব স্মৃতি ভুলে যাওয়া যায় না। কিছু স্মৃতি থাকে এমন, যা মনে আঘাত দেয়, যে ক্ষত শুকিয়ে গেলেও দাগ ঠিকই থেকেই যায়। সোহাইলার উত্তর শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল তানভীর। সত্যি, অবহেলাটা একটু বেশি হয়ে গিয়েছিল। ভুলটা অনেক বড় ছিল। শুরুতেই মনের দরজাটা খুলে একটাবার দেখলেই হয়তো সম্পর্কটা এভাবে একটু একটু করে ডুবতে থাকতো না। মনে হচ্ছে সম্পর্কটা চোরা বালির ফাঁদে আটকা পড়েছে। তানভীর সম্পর্কটাকে ডুবে যাওয়া থেকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। আরেকটা প্রয়োজন তার, সুহালার হাত। সে তার হাত বাড়াবে সম্পর্কটা বাঁচানোর জন্য।